Okay, hello everyone, and welcome you all to our second session of extension lecture, which is organized by the Department of Sociology, Haldia Government College. And today's topic for today's lecture is caste, class, and gender, that is, intersectionality of caste, class, and gender. And the lecture will be delivered by Dr. Amrita De, who is currently holding the position of Assistant Professor and Head, Department of Sociology and at Government General Degree College, Lalgড়. She has taught previously at Jogesh Chandra Choudhury College, Kolkata, and at West Bengal National University of Juridical Sciences, Kolkata. And she was also associated as guest lecturer with the Department of Sociology, Jadavpur University. She has taught courses on social stratification, religion, parenting, research methods, economic sociology, and so on. Her research interests and publications includes sexuality, education, adolescence, and youth and parenting processes. So, welcome, Amrita. On behalf of our institution, I welcome you and I um, request you to deliver this lecture. Thank you, Anandadi. Um, I'm very happy to be included in this lecture series, and I honestly hope that I do justice to whatever responsibility has been given to me in this session. Uh, if you can share Yeah, the PPT presentation. yes. I am sharing it in reading mode because I'm having some problem with my computer because if I go to slideshow mode, it's not showing the entire slideshow. Okay, okay, I no think this problem. reading mode is okay. It's visible the entire presentation. Okay, okay. Should I begin? Yeah, 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 sure. yeah. So. Uh, this topic has already been spoken by Anunadi, that it talks about intersectionality of caste, class, and gender. So, if you can see the first slide, it's dealing with the concept of intersectionality. Uh, আমি কিছুটা বাংলা এবং কিছুটা ইংলিশ মিলিয়ে এই ব্যাপারটা বোঝাবার চেষ্টা করব বা টপিকটা বোঝাবার চেষ্টা করব। পুরোপুরি বাংলা বা পুরোপুরি ইংলিশ মোড সম্ভব নয় এক্ষেত্রে। তো প্রথমে যেটা আমি এখানে ফোকাসে আনতে চাইবো যে কাস্ট ক্লাস জেন্ডার, এটাকে আমরা খুব সাধারণভাবে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা সোশ্যাল ইনইকুয়ালিটি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যখন পড়ছি তখন জাতি, আহ, শ্রেণী, জেন্ডার এগুলো আমাদের কথা বা আলোচনায় বারবার এসছে। কিন্তু এই পার্টিকুলার লেকচারে আমাদের যেই জায়গাটা ফোকাস সেটা হচ্ছে ইন্টারসেকশনালিটি বা ইন্টারসেকশন অফ দিস ইনইকুয়ালিটিস অফ স্টেটাস। মানে আমি যখন জাতি পড়ছি তখন আমি জাতি প্রথা, সে কি ধরনের বৈষম্য তৈরি করছে আমি সেটা পড়ছি। আমি যখন শ্রেণী নিয়ে পড়াশোনা করছি বা আলোচনা করছি তখন সেটা কি ধরনের ইনইকুয়ালিটি বা বৈষম্য তৈরি করছে সেটা আলোচনা করছি। জেন্ডারের ক্ষেত্রেও আমরা শুধু জেন্ডারের ওপর আমরা যখন মানে আমাদের যখন আলোচনাগুলো চলে তখন সেটা যে কোনো একটা বৈষম্য ডাইমেনশন ঘিরে চলে। কিন্তু এখানে আমরা সেই ইউনিডাইমেনশনালিটি থেকে বেরিয়ে আসছি। এখানে আমরা যেটা হয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, বা আমরা ডাইমেনশনের পরিধিটাকে ভেঙে দিচ্ছি। আমরা কথা বলছি বৈষম্য নিয়ে, এবং আমাদের ডিপার্চার পয়েন্ট বা আমাদের শুরুতেই আমরা যেটা রেকগনাইজ করছি বা যেটা আমরা স্বীকার করে নিচ্ছি যে ইনইকুয়ালিটি ডাইমেনশন গুলো বুঝতে গেলে আমরা সেটাকে ইউনিডাইমেনশনালি বুঝতে পারি না, বুঝতে চেষ্টা করলে সেটা ঠিক সঠিক বোঝা হবে না। মানে আমি শুধু যদি লিঙ্গ বা জেন্ডার বোঝার চেষ্টা করি সেটা কি ধরনের বৈষম্য তৈরি করছে বা
কাস্ট এবং ক্লাসের ক্ষেত্রে সেটা বোঝার চেষ্টা করি, সেটা হয়তো আমাদের কিছুটা সম্যক জ্ঞান দিতে এই বিষয়ে সম্ভব হয় না। এবং সেই জন্য হয়তো ইন্টারসেকশনালিটি নিয়ে আলোচনাটা খুবই প্রয়োজন। এবং আমি এখানে শুরু করছি সিলভিয়া ওয়ালবির একটা জার্নাল, সেখান থেকে নিয়ে উনি যেটা বলছেন, যেটা মূলত একটা তাত্ত্বিক আলোচনা, এবং তাত্ত্বিক আলোচনা যেখানে আমরা মাল্টিপল ইনইকুয়ালিটিজ এর কথা বলছি। এবং শুরুতেই আমি ওয়ালবির কে ধরেই আমি তিনটে মৌলিক টেক্সট এখানে একটু আইডেন্টিফাই করতে চাই ইন্টারসেকশনালিটি ধারণাটাকে পরিষ্কার করার জন্য। যে তিনটে টেক্সট আমি এখানে উল্লেখ করেছি, সবচেয়ে প্রথমে আসছে ক্রেনশ। ক্রেনশয়ের এখানে ভূমিকাটা এখানেই, বিকজ ওনার লেখার প্রথম এই টার্মিনোলজিটা উঠে আসছে, দ্য ইনভিজিবিলিটি অফ ব্ল্যাক উইমেন। কৃষ্ণাঙ্গ মহিলা কে যে আমরা অদৃশ্য করে রেখেছি আমাদের ব্যাখ্যায়, আমাদের আলোচনায়, সেটা উনি প্রথম ওনার লেখার মধ্যে হয়তো খুব পরিষ্কারভাবে ফুটে উঠছে। এবং উনি এখানে, আমরা পরের স্লাইডে একটা গেলে আমি সেখানে আরো ভালোভাবে এটা ডিসকাস করব, যে হ্যালো হ্যালো, জেন্ডার আসছে এবং রেস আসছে, জেন্ডার আসছে এবং রেস আসছে, সেটা ওনার লেখায় আমরা পাচ্ছি। এরপরে যে টেক্সটার কথা ওয়ালবি বলছেন সেটা হচ্ছে ম্যাককল 2005 এর, যেখানে ম্যাককল তিনটে অ্যাপ্রোচের কথা বলছেন ইন দ্য স্টাডি অফ ইন্টারসেকশনালিটি। এবার ইন্টারসেকশনালিটির ক্ষেত্রে উনি বলছেন যে ইন্টারসেকশনালিটি, এখানে আমি তিনটে অ্যাপ্রোচ মেনশন করেছি, ইন্ট্রা ক্যাটাগরি, অ্যান্টি ক্যাটাগরি এবং ইন্টার ক্যাটাগরি। আমি এখানে অ্যান্টি ক্যাটাগরিটা উজ্জ্ব রাখছি, কারণ ওটা একটা মেথোডোলজিক্যাল ডাইমেনশন আছে, যেটা এই লেকচারের জন্য খুব একটা প্রয়োজনীয় নয়। ইন্ট্রা ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাকল বলছেন যে যখন আমরা কোনো ক্যাটাগরি বা কোনো শ্রেণী ভিত্তিক বৈষম্যের কথা বলছি, সেখানে এটা হতেই পারে যে সেই ক্যাটাগরির মধ্যে কোনো একটা ক্যাটাগরি রয়ে যাচ্ছে যেটা আমরা নেগলেক্ট করছি। যেটা একটা খুব খুব কুইক উদাহরণ, যেটা আমাদের ডিসকাশনের মধ্যেও আছে, সেটা হচ্ছে দ্য লিভড এক্সপিরিয়েন্স অফ দলিত, যেটা আমরা পরবর্তী আলোচনায় দেখব যে এটা সম্পর্কে যে আলোচনাটা হয়েছে সেটা খুবই লিমিটেড। এবং ইন্টার ক্যাটাগরির ক্ষেত্রে উনি বলছেন যে যে শ্রেণীগুলো বা যে শ্রেণীর ওপর ভিত্তি করে আমরা বৈষম্য আলোচনা করছি, সেগুলোর মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কটা পরিবর্তনশীল, সেইটাও একটা অ্যাপ্রোচ টু ইন্টারসেকশনালিটি। নেক্সট যে টেক্সট সেটা হচ্ছে হ্যানকক 2007। এখানে হ্যানককও তিনটে অ্যাপ্রোচের কথা বলছেন টু আন্ডারস্ট্যান্ড ইন্টারসেকশনালিটি অর টু স্টাডিজ দ্যাট আর ফোকাসিং অন ইন্টারসেকশনালিটি। এখানে উনি বলছেন যে যেসব স্টাডি শুধুমাত্র ইউনিডাইমেনশনাল, অর্থাৎ তারা একটাই প্রাইমারি স্টেবল বৈষম্যের কথা বলছেন, যেটা আলোচনা শুরুতেই আমি যেটা আলোচনা করেছি যে ইনইকুয়ালিটি বা বৈষম্য বোঝার ক্ষেত্রে আমাদের খুব একটা সম্যক জ্ঞান দিতে সম্ভব হচ্ছে না। এছাড়া হ্যানকক আরো দুটো কথা বলছেন, যেটা হচ্ছে মাল্টিপল অ্যাপ্রোচ এবং ইন্টারসেকশনাল অ্যাপ্রোচ। মাল্টিপল অ্যাপ্রোচে বহুবিধ বৈষম্য কথা বলা হচ্ছে, কিন্তু এখানে বহুবিধ বৈষম্যর মধ্যে যে সম্পর্কটা সেটা ইকুয়াল এবং সেখানেই ফোকাসটা বেশি। কিন্তু ইন্টারসেকশনাল যে অ্যাপ্রোচটার কথা বলা হয়েছে, সেখানে হ্যানকক বলছেন, বা হ্যানককের আলোচনায় এটা স্পষ্ট যে বৈষম্যের যে ডাইমেনশনস গুলো আছে, সেগুলো আমরা কোনো রিজিড বাউন্ডারির মধ্যে ফেলছি না, তাদের বাউন্ডারিজ গুলো মুক্ত বা ওপেন, এবং তারা নিজস্বভাবে তাদের যে বৈষম্যের যে ডাইমেনশন গুলো আছে সেগুলো ফ্লুইড বা পরিবর্তনশীল, এবং তারা একে অপরের মধ্যে পরস্পরের মধ্যে নিহিত, মিউচুয়ালি কনস্টিটিউটেড। তো
এইভাবে ইন্টারসেকশনালিটির যে এই তিনটে মৌলিক টেক্সটে আমরা পাচ্ছি যে ইন্টারসেকশনালিটি নিয়ে একটা ধারণা বা একটা আলোচনা আমরা পাচ্ছি। এর পরবর্তীকালে সমালোচনাও হয়েছে এবং সেটাও আমরা শেষের দিকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারসেকশনালিটি যদি আমরা এই তিনটে মৌলিক টেক্সট থেকে একটু সামারাইজ করে নিই, তাহলে খুব সাধারণ কথায় ইন্টারসেক্ট করা মানে হচ্ছে যখন দুটো ডাইমেনশন একে অপরকে পরিচ্ছেদ করছে বা যেখানে একে অপরকে তারা কাটছে, দুটো স্ট্রেট লাইন যখন একে অপরকে কাটছে সেই জাংশনটাকে আমরা বলছি পরিচ্ছেদ। সেরকমই যদি স্ট্রেট লাইন হিসেবে আমরা বৈষম্য ডাইমেনশন গুলোকে দেখি, সেটা জাতি হতে পারে, জেন্ডার হতে পারে, ক্লাস হতে পারে, বয়স হতে পারে, এথনিসিটি হতে পারে, সেটা যখন একে অপরকে কাটছে বা পরিচ্ছেদন করছে, সেই ইন্টারসেকশনালিটি বা ওভারল্যাপিং ডাইমেনশন গুলোকে নিয়ে আমাদের এই মূল আলোচনা। এখানে আমি একটা ছোট্ট সংযোজন করে দিচ্ছি, যেটা মূলত একটা ইনফরমেশন। সেটা হচ্ছে যে সরি, ইনইকুয়ালিটি বোঝার ক্ষেত্রে ক্লাস ডাইমেনশনটাকে একটা সময় যথেষ্ট ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীকালে অন্যান্য ডাইমেনশন গুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেমন এজ, এথনিসিটি, ডিসেবিলিটি, জেন্ডার বিশেষ করে। সেখানে ক্লাস একটু তার গুরুত্ব হারিয়েছে, কিন্তু ওয়ালবি এটা ক্লিয়ার করছেন যে ক্লাসকে কখনোই আমরা ইগনোর করতে পারি না অ্যাজ আ ডাইমেনশন। এবার আমি একটু নেক্সট স্লাইডটা যাব। হ্যাঁ, আমি যাচ্ছি নেক্সট স্লাইডে। আচ্ছা, ইন্টারসেকশনালিটির আমি একটা মানে ডেফিনিশন আনন্দ কুমারের একটা আর্টিকেল 2010-এ, এখান থেকে আমি পাচ্ছি। ইন্টারসেকশনালিটিকে উনি ডিফাইন করছেন a sociological approach examining how various socio-cultural categories of discrimination interacts on multiple and simultaneous levels. দিয়ে তিনি অ্যাড করছেন, systems of oppressions do not act independently but in interrelation. মাল্টিপল লেভেলে বৈষম্য কাজ করছে এবং সাইমালটেনিয়াসলি, অর্থাৎ একই সঙ্গে কাজ করছে। তার সঙ্গেও যেটা ইম্পর্টেন্ট মন্তব্য আনন্দ কুমারের ডেফিনিশন থেকে উঠে আসছে, সেটা উনি বলছেন যে এরা কখনোই এক বা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ জাতি মানে আমি যদি একটা কোনো সিচুয়েশন অফ অপারেশন ব্যাখ্যা করতে চাই, ধরো কোথাও নিপীড়ন হচ্ছে, কোনো গোষ্ঠী বা ব্যক্তি যেখানে নিপীড়ন ঘটছে, যেখানে নিপীড়ন একটা সোশ্যাল রিয়েলিটি, সেটাকে যদি আমাকে ব্যাখ্যা করতে হয়, সেটা যদি আমি দেখি যে সেখানে বিভিন্ন ফ্যাক্টর প্রেজেন্ট আছে, এটা ওনার ডেফিনিশন অনুযায়ী সেই ফ্যাক্টরগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না, সেই ফ্যাক্টরগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়ে কাজ করছে। এবং আনন্দ কুমার ইন্টারসেকশনালিটি নিয়ে কথা বলতে গিয়ে একজনের কন্ট্রিবিউশন মেনশন করছেন, এবং আর্টিকেলটা মূলত রাম মনোহর লোহিয়ার কন্ট্রিবিউশন টু দ্য কনসেপ্ট অফ ইন্টারসেকশনালিটি নিয়ে। রাম মনোহর লোহিয়ার খুব ছোট করে পরিচয় দিতে গেলে উনি একজন সোশ্যালিস্ট ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট, যার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টেও যার ভূমিকা রয়েছে। আনন্দ কুমারের বক্তব্য অনুযায়ী রাম মনোহর লোহিয়ার একটা কন্ট্রিবিউশন রয়েছে so far as intersectionality concept is concerned। আমি রাম মনোহর লোহিয়ার পুরো ব্যাপারটা এখানে ডিসকাস করব না, কিছুটা আমি শেষের জন্য রেখে দিচ্ছি। শুধু যে দুটো পয়েন্ট আমি এখানে পয়েন্ট আউট করব, একটা হচ্ছে যে ওনার ক্রিটিসিজম অফ ইউনিডাইমেনশনাল অ্যাপ্রোচেস। উনি যখন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় বিভিন্ন ধরনের রিফর্মিস্ট মুভমেন্ট চলছে, অ্যান্টি ব্রাহ্মণিক্যাল মুভমেন্ট, অ্যান্টি হিন্দু মুভমেন্ট,
অ্যান্টি কাস্ট মুভমেন্ট বিভিন্ন জায়গায়। উনি কিন্তু এটা বারবার বলছেন যে এই ধরনের ইউনিডাইমেনশনাল রিফর্ম কিন্তু আলটিমেটলি কোনো রকম মানে সম্যক উন্নতি আনতে পারবে না। মানে হয়তো একটা দিক অ্যাড্রেসড হবে, কিন্তু অন্য দিকগুলো যে অ্যাড্রেসড হচ্ছে না, এটা উনি বলছেন যে এটা একটা সমস্যা তৈরি করবে। উনি বারবারই বলছেন, ওনার ডিপার্চার পয়েন্ট এটাই যে তুমি যখন কাস্ট অপারেশন অ্যাড্রেস করছো, তুমি জেন্ডার অপারেশন দেখছো না। এই যে তুমি দেখছো না, সেটা মানে সেটা সমস্যার বিষয়। এটা হচ্ছে ওনার প্রথম ভূমিকা। এবং লাস্টের পয়েন্টটা, vast emphasis on intersection of gender and caste, gender inequality the most difficult barrier, এটা উনি খুব এমফাসাইজ দিয়ে ওনার লেখায় বারবার বলেছেন। এবং এখানে আম্বেদকরের প্রসঙ্গ উঠে আসছে, যেখানে রাম মনোহর লোহিয়া আম্বেদকরকে অ্যাপ্রোচ করেছিলেন যে আম্বেদকর যখন কাস্ট নিয়ে মুভমেন্ট করছেন, অ্যান্টি কাস্ট সিস্টেম মুভমেন্ট নিয়ে এগোচ্ছেন, তখন আম্বেদকরকে উনি অ্যাপ্রোচ করেছিলেন যে আপনি মহিলাদের একসঙ্গে আনুন, মানে সব সেক্টরের মহিলা, আদিবাসী, আনটাচেবল, অস্পৃশ্য, খ্রিস্টান, মুসলিম। কিন্তু আম্বেদকর এটা নিয়ে খুব একটা অপটিমিস্টিক ছিলেন। তো এই দুটো পয়েন্টেই আমি জাস্ট এটাই সামারাইজ করব, যেটা আনন্দ কুমার কেন রামমোহন লোহিয়াকে এই গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতরণ করেছেন, সেটা এইভাবে যে আনন্দ কুমারের বক্তব্য অনুযায়ী যে আমাদের যে একটা ইন্টারসেকশনাল অ্যাপ্রোচ দরকার, সেটা রামমোহন লোহিয়ার আলোচনায়, ওনার লেখায় বারবার ফুটে এসছে। এবং এই যে জেন্ডারকে যে আমরা ঠিকঠাক, জেন্ডার ইনইকুয়ালিটিকে যে আমরা ঠিকঠাক প্রাধান্য দিচ্ছি না, আমরা মনে করছি যে কাস্ট অ্যাড্রেস করলে, ক্লাস অ্যাড্রেস করলে জেন্ডার ইনইকুয়ালিটিও অ্যাড্রেসড হয়ে যাবে, জেন্ডার অপারেশন আমরা অ্যাড্রেস করতে পারবো, সেটা কিন্তু নয়। উনি বারবার বলছেন যে জেন্ডার ইনইকুয়ালিটি ইজ আ ভেরি ডিফিকাল্ট ব্যারিয়ার ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি, যেটা আমাদের অ্যাড্রেস করতে হবে। এবার আমি একটু নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এই স্লাইডটায় আমি একটু ডায়াগ্রাম ইউজ করে বোঝাবার চেষ্টা করেছি যে ইন্টারসেকশনটাকে আমরা একটু কিভাবে, মানে এই যে কিভাবে ইন্টারসেকশনটা করছে সেটা আমরা কিভাবে বুঝতে পারি, সেটা আমি একটা ভেন ডায়াগ্রাম ইউজ করেছি। এবং এখানেও আমি ক্রেনশ থেকে কিছুটা ওনার আইডিয়াটা এখানে বোঝানোর চেষ্টা করেছি। ক্রেনশ মানে আমি যা আগে বললাম, উনি প্রথমেই বলেছিলেন, মানে it was first pointed out যে the invisibility of black women। তো এখানে আমি দেখাচ্ছি যে ইনভিজিবল, যেমন আমার স্লাইডে দেখাচ্ছে যে এখানে ইন্টারসেকশন এন্ড এক্সক্লুশন, মানে ইন্টারসেকশন হচ্ছে ইন্টারসেকশন অফ টু ডাইমেনশন অফ স্ট্র্যাটিফিকেশন, অর টু ডাইমেনশন অফ ইনইকুয়ালিটি, এবং তার জন্য একটা সেকশন এক্সক্লুডেড হয়ে যাচ্ছে। তো প্রথম এক্সাম্পলটা যেটা আমি ক্রেনশ থেকে নিচ্ছি, যে ইনভিজিবল কারা, অদৃশ্যকে উইমেন অফ কালার, অর্থাৎ কৃষ্ণাঙ্গ উইমেন। কেন তারা অদৃশ্য? কারণ ভিজিবল হচ্ছে সেটা শ্বেতাঙ্গ নারী এবং কৃষ্ণাঙ্গ পুরুষ। অর্থাৎ কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ যে ডিভিশন, যে বৈষম্য, সেটা আমি অ্যাড্রেস করছি, কিন্তু সেই অ্যাড্রেসে আমার শুধু কৃষ্ণাঙ্গ পুরুষেই আটকে যাচ্ছে। আমার যত আলোচনা, আমি কৃষ্ণাঙ্গ মহিলা অবধি যাচ্ছি না। অর্থাৎ ক্রেনশর বক্তব্য অনুযায়ী এই যে ব্ল্যাক উইমেন ইনভিজিবল, তার একটা কারণ হচ্ছে যে শ্বেতাঙ্গ মহিলা এবং কৃষ্ণাঙ্গ পুরুষ এরা ভিজিবল। এবার আমি এটা যদি আমি ইন্ডিয়ান কনটেক্সটে আমি এক্সাম্পল গুলো আনি, আমি ইন্ডিয়ান কনটেক্সটে এক্সাম্পল গুলো দেওয়ার চেষ্টা করছি। আমি বলছি ইনভিজিবল হচ্ছে উইমেন অফ শূদ্র, দলিত, আনটাচেবল কাস্ট, কারণ ভিজিবল হয়ে আছে ব্রাহ্মণ আপার কাস্ট উইমেন, ব্রাহ্মণ জাতির মহিলারা, এবং দলিত মেন। এবং পরবর্তী আলোচনায় আমরা দলিত প্যাট্রিয়ার্কি নিয়ে আলোচনা করব, যেখানে
দলিত মুভমেন্ট হচ্ছে, কিন্তু সেই দলিত মুভমেন্টে দলিত উইমেনদের কোনো সেন্ট্রাল পজিশন নেই। তাদেরকে নিপীড়িত হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু তাদের লিডারশিপে রাখা হচ্ছে। নেক্সট যেটা এক্সাম্পল দিয়েছি আমি, ক্লাস এবং জেন্ডারের ওভারল্যাপিংটা দেখিয়েছি, যে এখানে ধরো আমি শ্রমিক শ্রেণীর কথা বলছি, কিন্তু আমি মহিলা পরিযায়ী শ্রমিক শ্রেণীর কথা বলছি না। আমি কিন্তু সংগঠিত শ্রমিক শ্রেণীর কথা বলছি, হোয়াইট কলার ক্লাস, ব্লু কলার ক্লাস, সেখানে মেয়েরা ছেলেরা তাদেরকে নিয়ে কথা বলছি। কিন্তু আমি অসংগঠিত মহিলা শ্রমিক শ্রেণীর কথা বলছি না। এই জায়গাটায় আমি ওই ইন্টারসেকশনের ধারণাটা আমি আরেকটু এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এবার আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এবার আমি একটু মূল আলোচনার মধ্যে ঢুকছি, যেখানে দুটো মেইন টেক্সট যেটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে লীলা দুবের এবং সামিলা রেগে, এবং এই দুটো সেটা হচ্ছে জেন্ডার এবং কাস্ট। লীলা দুবে যেই তিনটে পর্যায়ে জেন্ডার এবং কাস্ট নিয়ে কথা বলছেন, ওনার ডিপার্চার পয়েন্ট যদি আমি ধরি, সেটা হচ্ছে উনি বলছেন যে নারীর ভূমিকা কোথাও আলোচিত নয়, কিন্তু কাস্ট সিস্টেম বা জাতি প্রথাকে যদি আমরা বিবেচনা করি, এই যে জাতি প্রথা পরিচালিত হচ্ছে সেখানে মহিলাদের একটা বিশাল ভূমিকা, যেটা একদমই আলোচিত হচ্ছে না। আলোচিত হচ্ছে না তার একটা কারণ, তারা মহিলা বলে, এবং 2 নম্বর কারণ হচ্ছে যে তারা এক্সপ্লয়েটেড বলে। এখানে এক্সপ্লয়েশন, এখানে মহিলাদের এক্সপ্লয়েটেশন যেটা হচ্ছে, শোষণ যেটা হচ্ছে, সেটা মহিলা হিসেবেও হচ্ছে, আবার দ্বিতীয় ভাবে এইভাবে শোষণ হচ্ছে যে তারা বিকাম দ্য অবজেক্টিফাইড এমব্লেম অফ কাস্ট সিস্টেম। অর্থাৎ কাস্ট সিস্টেমে যদি কোনো এক্সটার্নাল ধারক থাকে, যদি কোনো বাহ্যিক ধারক থাকে যে বহন করে চলেছে কাস্ট সিস্টেমকে, কিন্তু অদৃশ্য, সেটা লীলা দুবের মতে হচ্ছে নারী। এবং সেটা কিভাবে উনি এই ব্যাপারটা উনি কিভাবে ব্যাখ্যা করছেন, উনি 3টে প্ল্যাটফর্ম নিয়েছেন বা 3টে ডাইমেনশন নিয়েছেন আমি বলবো। একটা হচ্ছে কাস্ট বেসড অকুপেশন, একটা হচ্ছে ফুড এবং রিচুয়ালিস্টিক পিওরিটি অ্যান্ড ইমপিউরিটি, আরেকটা হচ্ছে সেক্সুয়াল অ্যাসিমেট্রি রিলেটেড টু সেক্সুয়ালিটি অ্যান্ড ম্যারেজ। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দুবে বারবার দেখাচ্ছেন যে মহিলারা শোষণ হচ্ছে, কিন্তু একই সঙ্গে তারা সহায়ক, তারা কাস্ট প্রথাটাকে বহন করে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা মনে করছে যে এটাই হচ্ছে তাদের ক্ষমতার আঙিনা, অর্থাৎ এই যে তারা বহন করে চলেছে এটাই তাদের ভাগ্য, এটাই তাদের পরিচিতি। কিন্তু সেটা 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 প্যাট্রিয়ার্কির খেলা মহিলাদের সঙ্গে। দুবের মতে যে প্যাট্রিয়ার্কি যেখানে রাশ টেনে ধরা, যেখানে কনস্ট্রেন করা করছে, কিন্তু একই সঙ্গে মহিলাদের এই অনুভূতিটাও দিচ্ছে যে এখানেই তোমার ভাগ্য বা এখানেই তোমার পরিপূর্ণ পরিচিতি। যেমন আমি যদি কাস্ট বেসড অকুপেশন ডাইমেনশনটা যেটা দুবে আলোচনা করছেন সেখানে আসি, উনি বলছেন যে কাস্ট বেসড অকুপেশন কিছু কিছু এমন রয়েছে যেগুলো সার্ভিস অকুপেশন, যেমন নাপিত, কুমোর, যারা যজমানদের সার্ভিস বা সেবা প্রদান করছে, এদের কাজগুলো এমন যে সেটা একা পুরুষের পক্ষে টেনে নিয়ে যাওয়া অসম্ভব। মহিলাদের যদি সহায় না থাকে, সাপোর্ট না থাকে, তাহলে একা পুরুষের পক্ষে এই জাতিগত পেশা ঐতিহ্য অনুসারে বহন করে যাওয়া সম্ভব না। 1 নম্বর।
নম্বর, কিছু কিছু ক্ষেত্রে এই জাতিগত পেশাতে মহিলা তার স্বামী, নারী তার স্বামীকে মানে কাজেও সাহায্য করছে, অর্থাৎ সে কাজেও স্বামীর দোষর হচ্ছে। যেমন একটা খুব ভালো উদাহরণ হচ্ছে নাপিত। যে নাপিত, সে যজমান পরিবারের পুরুষদের সেবা প্রদান করছে, তার স্ত্রী সেই কিন্তু একমাত্র অনুমতি পাচ্ছে যজমান পরিবারে অন্দরমহলে গিয়ে মহিলাদের সেবা প্রদান করে, অর্থাৎ শি ইজ দ্য ওয়ান অ্যালাউড, কাস্ট সিস্টেম তাকেই অ্যালাউ করছে। এবার এইখানেই খেলাটা, এই যে তাকে অ্যালাউ করা হচ্ছে, এটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ক্যাটাগরি, এই কাস্ট ক্যাটাগরি মহিলাদের অনুষ্ঠান বাড়িতে জল নিয়ে আসা, অনুষ্ঠান বাড়িতে রান্না করার পারমিশন দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়। যেমন এটা আপেক্ষিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের একটা পরিচিতি, তাদের এটা প্রাধান্য, যে তোমাকে অ্যালাউ করা হচ্ছে, কিন্তু আদৌ সেটা কিনা সেটাই আমাদের কোয়েশ্চেন করার জায়গা। এবং সেখানেই দুবে বলছে যে যখন পরিবর্তন আসছে, মানুষ যখন অন্যরকম ভাবে ভাবছে, সেই ভাবনা চিন্তাটা পুরুষদের ক্ষেত্রেই আটকে যাচ্ছে। যেমন ধরো কিছু কিছু কাজ, যেই কাজগুলো একটা মানুষের পক্ষে অবমানকর, স্ক্যাভেঞ্জারের কাজ, ম্যাথরের কাজ, মুচির কাজ, যেই কাজ থেকে সুযোগ পেলে যে কোনো ব্যক্তি বেরিয়ে আসতে চাইবে, সেটা যখন পুরুষেরা চাইছে তারা সেটা করতে পারছে। এবার দুবে বলছে এরা করতে পারছে কেন? কারণ তারা সাপোর্ট পাচ্ছে তাদের বাড়ির মহিলাদের কাছ থেকে। এরা যখন অন্যান্য পেশার জন্য তৈরি হচ্ছে, তখন সংসার চালাচ্ছে মহিলারা। মহিলারা কি করে সংসার চালাচ্ছে? সেই জাতিগত পেশা বহন করে চলেছে। সে জাতিগত পেশা বহন করে চলেছে। যেখানে সে জাতিগত পেশা বহন করতে পারছে না, সেখানে সে ডোমেস্টিক হেল্প বা বাড়ির কাজের মেয়ে হিসেবে কাজ করছে, কোনো গৃহস্থ বাড়ির কাজের মেয়ে হিসেবে কাজ করছে। তার স্বামী বা তার ফ্যামিলি পুরুষদের কাছে কিন্তু ওই গৃহস্থের কাজ করাটা অবমানকর, তারা কিন্তু সেই কাজ করতে যাবে না, কিন্তু তারা তাদের বাড়ির মেয়েদের সেই কাজে পাঠাচ্ছে। কারণ সেই কাজ করে যেই টাকাটা উপার্জন হবে, সেই উপার্জনের সহায় নিয়ে বাড়ির পুরুষরা অন্য পেশার দিকে এগিয়ে যেতে পারবে। এই সাপোর্টটা মহিলারা দিচ্ছে। এবং দুবে এটাও বলছেন, যেটা দেখা গেছে যে, যদিও আমার মনে হয় যে এটা হয়তো এটা অনেকদিন আগের একটা লীলা দুবের একটা যে এসেটা, সেটা অনেকদিন আগে, যদিও আমার মনে হয় যে এটা কিছু কিছু চেঞ্জ নিশ্চয়ই এই জায়গায় আমরা দেখতে পাবো। কিন্তু উনি যেখানে একটা জায়গায় উনি আর্গু করছেন যে মেয়েদের এটা ছোটবেলা থেকে বা সামাজিকীকরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই জাতিগত পেশাটাই তোমার পেশা। তাদের শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, যাতে তারা জাতিগত পেশাটাই ধরে রাখে। জাতিগত পেশা সে যদি ধরে রাখে, তাহলে বিয়ের ক্ষেত্রে তাকে বিয়ে দিতে সুবিধে। সে যদি তার জাতিগত পেশা জানে, সে তার হাজবেন্ডের কাজে লাগবে, স্বামীর কাজে লাগবে। সে যদি শিক্ষা নিয়ে অন্য কিছু করে, তাকে বিয়ে দেওয়াটা মুশকিল হয়ে যাবে তার পরিবারের ক্ষেত্রে। অর্থাৎ এখানেই হচ্ছে প্যাট্রিয়ার্কি কনস্ট্রেইন। এখানে প্যাট্রিয়ার্কিও কনস্ট্রেইন করছে, কাস্টও কনস্ট্রেইন করছে। এবার যদি আমরা ফুডে আসি, এখানে প্রথমত যে কনসেপ্টটা কাস্টের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত এবং সবাই মোটামুটি আমরা এটার সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে শুদ্ধি অশুদ্ধির যে ধারণা। এবং এই ধারণাটা অন্য অনেক ডাইমেনশনে কাজ করে, কিন্তু এইখানে যে ডাইমেনশনটা লীলা দুবে আলোচনা করছেন, সেটা হচ্ছে খাবার। এবার খাবারের ক্ষেত্রে উনি বলছেন যে, আমরা মানে কাস্ট নিয়ে যখনই আমরা আলোচনা করেছি বা পড়েছি, আমরা জানি কিছু কাঁচা খাবার থাকে, কিছু পাকা খাবার থাকে। পাকা খাবার হচ্ছে এমন কিছু যেটা ঘিয়ে ভাজা। কিছু খাবার থাকে যেটা যার মানে সে নিজের থেকেই শুদ্ধ, যেমন ফল। হ্যাঁ, কিছু খাবার থাকে যেটা তোমার মধ্যে
তোমাকে উজ্জীবিত করবে, তাকে আবার খুব একটা শুদ্ধ খাবার হিসেবে ধরা হয় না। যেমন উদাহরণ হিসেবে কিছু খাবার বিধবাদের জন্য বন্ধ হয়ে যায়, কারণ সেই খাবারগুলো তো তাকে যৌন ইচ্ছায় জাগ্রত করতে পারে। তো এইরকম কিছু সেগ্রেগেশন আমরা খাবারের দিক থেকে পাচ্ছি। এবার দুবে যে জায়গাটা আর্গু করছেন যে এই যে পুরো নিয়মাবলী, কোন খাবারটা কে খেতে পারবে, কে রান্না করুন, সেটা কিভাবে, কোনটা করলে সেটা শুদ্ধ হবে, সেটা অশুদ্ধ হবে, পুজো আর্চার ক্ষেত্রে কি কি ধরনের খাবার চলতে পারে, এই ধরনের জায়গাটা মূলত এই গণ্ডিটা উনি বলছেন এটা হচ্ছে নারী অ্যাজ ইফ আ স্পেস ফর উইমেন। এবং প্যাট্রিয়ার্কি একটা আপেক্ষিক প্যাট্রিয়ার্কি একটা মানে আপাত দৃষ্টিতে একটা একটা ইমেজ তৈরি করছে যে এটা তো তোমারই জগৎ, এখানে তুমি সর্বে সর্বা, তুমিই নির্ধারণ করছো যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। কিন্তু দুবে বলছে কি সত্যি কি তাই? কারণ তাহলে পুজো যখন হচ্ছে, পুজোর সব কাজ মহিলারা করছেন, কিন্তু পুজো করছে একজন ব্রাহ্মণ পুরোহিত, এবং পুজোয় পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে বাড়ির পুরুষ, সেখানে কিন্তু মহিলার কোনো স্থান নেই। মহিলা জোগাড় করে দিচ্ছে, নারী যারা বাড়ির মহিলারা আছে জোগাড় যন্ত্রে হাত দিচ্ছে, কিন্তু পুজো তারা করতে পারছে না। তাহলে আমার ক্ষমতা কোথায়? কিন্তু ওখানেই প্যাট্রিয়ার্কি, আবার সেই প্যাট্রিয়ার্কি খেলা, যেখানে প্যাট্রিয়ার্কি বিশ্বাস করাচ্ছে যে এখানেই তোমার ক্ষমতার জায়গা, এখানে তুমি নির্ধারণ করছো। এবং সর্বশেষ যে ডাইমেনশনটা দুবে আলোচনা করছেন, সেক্সুয়ালিটি এবং ম্যারেজ, খুবই একটা মানে ডিস্টার্বিং এরেনা বা ডিস্টার্বিং স্পেস। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে নারীকে জেন্ডার এবং কাস্ট যে অবজেক্টিফাই করছে, অবজেক্টিফাই বলতে বস্তু মানে তাকে, যদি আমি একটা বাংলায় ব্যবহার করেছি বস্তুকরণ, মানে নারী যেখানে বস্তু হিসেবে রূপান্তরিত হচ্ছে, যেখানে নারীর মন, ইচ্ছে, তার আত্মা, তার ব্যক্তিত্ব কোনোটাই প্রকাশ পাচ্ছে না। শুধু প্রকাশ পাচ্ছে কি করা যায় এবং কি করা যায় না, কি নিয়ম মেনে তুমি চলবে, কি নিয়ম মেনে না চললে তুমি জাতিচ্যুত হবে, তোমার কোনো পরিচিতিই থাকবে না। সেই জায়গাগুলো এত মানে এই সেক্সুয়ালিটি এবং ম্যারেজের জায়গাটা, এই যৌনতা এবং বিবাহ, এই জায়গাটা এটা সব থেকে বেশি শক্তিশালী। আমি যদি নারীর জীবনকে পর্যায়ক্রমে এখানে ভাগ করি, তাহলে দুটো ভাগ মূলত আমি করতে পারি, বা তিনটে ভাগ। প্রথমত হচ্ছে যে পিউবার্টি আগে যে মেয়ে, যে কুমারী মেয়ে, পিউবার্টি অর্থাৎ সে রজস্বলা হয়নি, পিউবার্টির পরে সে নারী, সম্পূর্ণ নারী, কারণ সে রজস্বলা এবং এখন সে উর্বর ইন দ্য সেন্স, তাকে যদি আমরা একটা জমি হিসেবে কল্পনা করি, এবার যদি তাতে কোনো পুরুষ বীর্য স্থাপনা করা হয়, সে জন্ম দিতে সক্ষম। পুরোটাই মেটাফরিক্যাল, কিন্তু এর আন্ডারস্ট্যান্ডিং এ মানে খুব ওয়াইড রিচ আছে, মানে এর রিপারকেশনটা সাংঘাতিক বিশাল। এবার রজস্বলা হলো সে, এবার সে বিবাহ এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুত, সেখানে তার একটা পর্যায়। এবার যদি সে কোনো ভাগ্যের দোষে সে যদি বিধবা হয়ে যায়, তাহলে সেটা একটা পর্যায়। সে যখন কুমারী তখন সে শুদ্ধ। এর প্রথম কারণটা হচ্ছে যে এটা মনে করা হয় যে নারী মূলতই অশুদ্ধ। কেন অশুদ্ধ? কারণ সে রজস্বলা হয়। সে মাসে মাসে তার এমন একটা সময় আসে যখন সে অপবিত্র। তাই নারী মৌলিক মানে মূল অস্তিত্ব থেকেই যেন নারী অশুদ্ধ, এবং সে কোনোদিনই
শুদ্ধতার দিক থেকে পুরুষকে ছুতে পারবে না। তাই কুমারী নারীকে শুদ্ধ ধরা হচ্ছে শুধুমাত্র এই কারণেই, কারণ সে রজস্বলা হয়নি। এবং যখন সে কুমারী তখন তাকে পুজো করা হয়। আমরা এটার সঙ্গে ফ্যামিলিয়ার, আমরা জানি যে আমাদের কুমারী পুজো আমরা দেখে এসেছি, শুনে এসেছি। তখন সে ভগবানের একটা অংশ। যেই মুহূর্তে সে রজস্বলা হয়ে গেল সেই মুহূর্তে সমাজের কাছে সে একটা প্রবলেম। প্রবলেম ইন হোয়াট সেন্স? কারণ সে এখন উর্বর, সে এখন জমি, উর্বর জমি। এবার এইখানে আবার প্যাট্রিয়ার্কি ঢুকে পড়ছে। কিভাবে ঢুকে পড়ছে? প্যাট্রিয়ার্কি রিপ্রোডাকশনকে কিভাবে ডিফাইন করছে, প্রজননকে কিভাবে ডিফাইন করছে। হিউম্যান রিপ্রোডাকশন প্যাট্রিয়ার্কির কাছে যে দুটো উপাদান, তার মধ্যে সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে পুরুষের বীর্য বা বীজ, দ্য মেল সিড। এর গুরুত্ব সবচেয়ে উপরে। এবং এই সন্তান এবং সন্ততির ভাগ্য বলো, তার নেচার বলো, সবকিছু সে নির্ধারণ করছে। এবার আমি আবার নারীতে ফিরে আসছি। যে নারী রজস্বলা হলো, সে যদি আপার কাস্ট উইমেন হয়, অর্থাৎ উচ্চ বর্ণের নারী হয়, তাহলে তার জীবন একদম কারাগারে বন্দী হয়ে গেল সে। কারণ কোনো মতেই কাস্ট প্রথা বা জাতি প্রথার নিয়ম অনুসারে এটা খুবই দুর্ভাগ্যজনক যদি কোনো উচ্চ বর্ণের মহিলা নিম্ন বর্ণের পুরুষের শয্যা সঙ্গিনী হয়। কারণ কি? আবার প্যাট্রিয়ার্কি ঢুকে পড়লো। উচ্চ বর্ণের মহিলা মানে হচ্ছে উচ্চ বর্ণের উর্বর জমি, কিন্তু তাতে পড়ছে কি? নিম্ন বর্ণের বীজ, যেটা জাতি প্রথা কোনোভাবেই মেনে নিতে পারে না। কেন মেনে নিতে পারে না? কারণ সেই বীজ থেকে যে সন্তানের জন্ম, তার স্থান কোথায় হবে? লীলা দুবে বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের বিবাহের ফল অনুযায়ী যে সন্তানরা জন্মগ্রহণ করছে তাদের অস্পৃশ্য জাতির থেকেও তাদের নিম্ন স্তরে পাঠানো হচ্ছে, তাদের হয়তো গ্রহণই করা হচ্ছে না। এখানে দুবে বলছেন যে এটা একটা আয়রনি, যে এখানে যে বিভেদটা হচ্ছে ইজ ইন বিটুইন আপার কাস্ট উইমেন এন্ড লোয়ার কাস্ট উইমেন। এতটা অসম্মানের জায়গা হয়তো লোয়ার কাস্ট উইমেন বা নিচু বর্ণের মহিলারা এক্সপিরিয়েন্স করেন না। এবং এখানে একটা খুব রিসেন্ট একটা ঘটনার আমরা খুব যোগসূত্র এখানে খুঁজে পাবো। রিসেন্ট ঘটনা এবং খুবই ডিস্টার্বিং ঘটনা, যেখানে একজন দলিত মেয়ের একটা অসম্ভব অত্যাচারের মধ্যে দিয়ে একটি দলিত মেয়েকে যেতে হয়েছে। এবং তার অত্যাচারের আরো অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমার কাছে অন্তত এই আলোচনার ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস পরিষ্কার, এবং দুবের লেখাতেও উঠে এসছে বারবার, যে নিচু বর্ণের যারা মহিলা তাদেরকে যেন উচ্চ বর্ণের পুরুষের কাছে অলরেডি তারা গণ্যই নয়। তারা যদি এদের শয্যা সঙ্গিনী হয় তাতে কারো কিছু এসে যায় না। এইখানে লোয়ার কাস্ট উইমেন আর ইউজড বাই বোথ দেয়ার মেন, লোয়ার কাস্ট মেন অ্যান্ড আপার কাস্ট মেন। যেহেতু তারা উচ্চ বর্ণের মহিলা নয়, তারা কি সন্তান সন্ততি জন্ম দিল, তাদের পক্ষে কি কি অত্যাচার তারা ফলভোগ করলো, এইগুলো ধর্তব্যের মধ্যেই আসছে না। একদিকে লোয়ার কাস্ট উইমেন যেমন কারাগারে বন্দী হচ্ছে না, তাদের জীবনযাপন অনেক বেশি নিয়ম নিষ্ঠা, অত বেশি নিয়ম নিষ্ঠা তাদের নেই। অন্যদিকে তারা এতটাই নিচে, যেমন দলিত মহিলা বা অস্পৃশ্য অন্য শূদ্র জাতির মহিলা, তারা এতটাই নিচে, আপার কাস্ট মেন তাদের নিয়ে যা কিছু করতে পারে, এবং তাতে জাতি প্রথা কোন রকম ভাবে ডিস্টার্ব হচ্ছে না, ঐতিহ্য বা ট্র্যাডিশন বা সমাজ কোন রকম ভাবে ডিস্টার্ব হচ্ছে না। এখানেই লীলা দুবে বলছেন যে একজন উচ্চ বর্ণের মহিলা যদি এই ধরনের ভুল কাজ করে ফেলে, যে সে নিচু বর্ণের কোনো পুরুষের সঙ্গে সে
যৌন সঙ্গম করে ফেললো, তাহলে সে আর কোনোদিন তার জাতে ফিরতেই পারবে না, সে জাতিচ্যুত হয়ে যাবে। কিন্তু একই নিয়ম কিন্তু পুরুষের ক্ষেত্রে নেই। পুরুষ যদি নিচু বর্ণের বা নিম্ন বর্ণের মহিলার সঙ্গে সে যদি যৌন সঙ্গম করে, সে পাপ করছে, কিন্তু সে পাপে সে স্খলনও করতে পারে। সে একটু অনুতাপ করে নিল, সে কিছু পুজো আর্চা করে নিল, সে আবার তার নিজের জাতির মধ্যে ফেরত এলো। কিন্তু এটা নারীর পক্ষে কিন্তু আর সম্ভব নয়। এটা আমাদের নিজেদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজেই আমরা বলে থাকি যে পুরুষ হচ্ছে সোনার আংটি, অর্থাৎ সোনা যেটা কিনা সহজে অশুদ্ধ করা যায়। আর লীলা দুবে মহিলাদের দেখা হচ্ছে বা নারীকে দেখা হচ্ছে একটা মাটির হাড়ির মতো, মানে খুবই ঠুনকো তার শুদ্ধ অশুদ্ধ যে বিচার, সেটা খুবই ঠুনকো। সেটা যদি কোনো রকম ভাবে দাগ লেগে যায়, সে দাগ সে কোনোদিন উঠাতে পারবে না। এবার বিয়ের ব্যাপারটা তো আমরা বুঝতেই পারছি যে আমরা জানি যে কাস্টের মধ্যে বিয়ে সবসময় বা বিবাহ সবসময় একই কাস্টের মধ্যেই সবাই প্রেফার করে। বিয়ে যদি বৈধব্য আসে কোনোভাবে, এইটা একটা বিশাল জায়গা। আবার বৈধব্য যদি বিধবা যদি কোনোভাবে মহিলা হয়ে যায়, সে যদি উচ্চ বর্ণের মহিলা হয়, তার অসম্ভব নিয়ম নিষ্ঠার মধ্যে তার জীবনযাপন। কিন্তু উল্টো দিকে আমরা একই জিনিস কিন্তু দেখতে পাচ্ছি না কোনো পুরুষের ক্ষেত্রে। অর্থাৎ লীলা দুবে যেটা বলছেন সেটা হচ্ছে যে নারী কোথাও সহায়ক, নারী কোথাও বহন করছে, নারী সব জায়গাতেই শোষিত হচ্ছে, সব জায়গায় সে কনস্ট্রেইন, সে সবসময় নিয়ম নীতি দিয়ে বাধা পড়ে আছে, এবং সে পুরোপুরি অবজেক্টিফাইড। অর্থাৎ এই যে নিয়ম নিষ্ঠা দিয়ে আমরা কাস্ট সিস্টেমকে বেঁধে রেখেছি, সেটা নারী হচ্ছে তার প্রতিফলন। এবং এখানে আমরা দেখছি যে তার মানে প্যাট্রিয়ার্কি এবং কাস্ট, জেন্ডার এবং কাস্ট দুটো ডাইমেনশন ইন্টারসেক্ট করে একটা বিশাল বৈষম্য ইনইকুয়ালিটির জায়গা তৈরি করছে। আমি শর্মিলা রেগের যে জায়গাটা মানে টেক্সটটা নিয়ে বা আলোচনা করব, এখানে শুরুতেই যেটা বলে রাখা দরকার যে শর্মিলা রেগের টেক্সটটা কিছুটা আত্মবিশ্লেষণাত্মক। অর্থাৎ আত্ম বলতে এখানে শর্মিলা রেগে কিছুটা ফেমিনিজম, বিশেষ করে ইন্ডিয়ান ফেমিনিস্ট পলিটিক্সকে সমালোচনা করছেন। এবং উনি সমালোচনা করছেন যেই আঙ্গিকে, সেই আঙ্গিকটা আমরা টু সার্টেন এক্সটেন্ট ক্রেনশর সঙ্গে লিঙ্ক করতে পারি, যেখানে ক্রেনশ বলছেন যে কৃষ্ণাঙ্গ পুরুষ জায়গা পাচ্ছে আলোচনায়, শ্বেতাঙ্গ নারী জায়গা পাচ্ছে আলোচনায়, কিন্তু কৃষ্ণাঙ্গ নারী জায়গা পাচ্ছে না আলোচনায়। এবং সেই একই লজিক নিয়ে শর্মিলা রেগে বলছেন, এবং এখানে উনি গোপাল গুরু 1995 এ লেখা একটা আর্টিকেলের যে ফ্রেজ দলিত উইমেন টক ডিফারেন্টলি, যেখানে শর্মিলা রেগে বলছেন যে এই যে দলিত মহিলাদের নিজের বক্তব্য পেশ করার জন্য যে আলটিমেটলি তাদেরই এগিয়ে আসতে হলো, ইন্ডিয়ান মেইনস্ট্রিম ফেমিনিজম তাদের বক্তব্য বলে দিতে পারলো না, সেটা ইন্ডিয়ান ফেমিনিজমের একটা বিশাল ক্রিটিসিজম বা সমালোচনার জায়গা। এবং শর্মিলা রেগে এটাকে ব্যাখ্যা করছেন, যে অনেকভাবেই ব্যাখ্যা করছেন উনি। এটা বলছেন যে ইন্ডিয়ান মেইনস্ট্রিম ফেমিনিজম দলিত মুভমেন্টকে প্রথম দিকে গুরুত্ব দেয়নি। তার একটা কারণ ছিল, এটা বিশ্বাস করা হতো যে দলিত মুভমেন্ট ইজ সাপোর্টেড বাই কলোনিয়াল জাস্টিস সিস্টেম। অর্থাৎ কলোনিয়াল জাস্টিস সিস্টেম, কলোনিয়াল লিগাল সিস্টেম দলিত মুভমেন্টকে সাপোর্ট করে, যার জন্য দলিত মুভমেন্ট সেই সময় যে ইন্ডিপেন্ডেন্ট দলিত উইমেন মুভমেন্ট গুলো হয়েছে, সেগুলোকে ওরা অতটা গুরুত্ব দেয়নি। এখানে যেটা কাজ করেছে সেটা হচ্ছে কিছুটা ওরিয়েন্টালিজম
পজিশন থেকে একটা আইডিয়া ডেভেলপ করেছে, যার থেকে আমরা বা ইন্ডিয়ান মূলধারা ইন্ডিয়ান ফেমিনিজম দলিত উইমেন মুভমেন্টকে অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্ট বা পরবর্তীকালে যখন দলিত মুভমেন্ট শুরু হয়েছে, যার একটা উদাহরণ শর্মিলা রেগে দিচ্ছেন দলিত প্যান্থার্স। দলিত প্যান্থার্স এর কথা আমি আলোচনার শুরুতেও কিছুটা বলেছি, যে তারা অ্যান্টি কাস্ট মুভমেন্ট করছে, অ্যান্টি ব্রাহ্মণিজম মুভমেন্ট করছে, অর্থাৎ ব্রাহ্মণিজম বা ব্রাহ্মণিক্যাল আইডিওলজি এগেনস্টে মুভমেন্ট হচ্ছে। কিন্তু দলিত মহিলাদের সেখানে নিপীড়নের মানে নির্যাতিতের জায়গাতেই রেখে দেওয়া হয়েছে, কোন মুভমেন্টে তাদের লিডারশিপ পজিশন দেওয়া হয়নি। জ্যোতিবা ফুলের এবং সত্য সাধক সমাজের কথা শর্মিলা রেগে বলছেন, যেখানে ওই অ্যান্টি ব্রাহ্মণিক্যাল স্ট্যান্স নেওয়া হয়েছে এবং রিফর্মিজমের কথা বলা হয়েছে, যেখানে দলিত মহিলারা এসছেন, সেখানে দলিত মহিলা যারা প্রস্টিটিউশনে যোগ দিয়েছেন তাদের কথা এসেছে। কিন্তু মূল বক্তব্যে এটাই যে এখানে তাদের নির্যাতিতের জায়গা দেওয়া হয়েছে, কিন্তু তাদের নিজস্ব লিডারশিপ কখনো উঠে আসেনি। এবার এখানে একটা আর্গুমেন্ট তৈরি হচ্ছে এবং শর্মিলা রেগেও এই আর্গুমেন্ট করেছেন, এবং এই আর্গুমেন্টটাও আমরা ক্রেনশর মূল আর্গুমেন্টের সঙ্গে লিংক করতে পারি। সেটা হচ্ছে আইডেন্টিটি, দ্য আর্গুমেন্ট অ্যাবাউট আইডেন্টিটি পলিটিক্স। অর্থাৎ একটা প্রশ্ন উঠছে, এবং এটা আরেকটু পরে গিয়ে আমি আরেকটু ডিটেলসে বলবো হয়তো যদি সময় থাকে, যে আইডেন্টিটি পলিটিক্স মানে এই যে আমরা মানে প্রত্যেকটা গোষ্ঠীকে আলাদাভাবে আইডেন্টিফাই করছি, যে দলিত উইমেন, ব্ল্যাক উইমেন, হ্যাঁ, মার্জিনাল উইমেন, এটা কি মানে অন্যরকম রাজনীতির দিকে আমাদের নিয়ে যাচ্ছে? মানে আমরা কত ডিফারেন্সেস এর কথা বলবো, এবং এত ডিফারেন্সেস যদি আমরা নিয়ে আসি, যদি এটাই সবসময় প্রমাণিত হতে থাকে যে মহিলা বলতে আমরা একটা হোমোজিনিয়াস গ্রুপ বুঝি না, একটা বহুবিধ মাল্টি ডাইমেনশনাল খুবই হেটেরোজিনিয়াস একটা গ্রুপ বুঝি, তাহলে তো আমরা একত্রিত ভাবে কি কোনোদিন পেট্রিয়ার্কি এগেনস্টে আমরা এগিয়ে যেতে পারবো? আমরা নিজেদের মধ্যে যে এই তফাৎ, এই বিভেদ নিয়েই আমরা বেশি মাথা ঘামাবো নাকি? এই আইডেন্টিটি পলিটিক্সটা নিয়ে একটা জায়গা শর্মিলা রেগে বলছেন, এবং সেখানে এটাই শর্মিলা রেগে বক্তব্য এটাই, যে এটা যতই আমাদের মধ্যে ডিফারেন্সেস থাকুক, আমাদের মধ্যে ডিফারেন্সেস আছে, এবং একজন মহিলা বা উইমেন গ্রুপ বলতে আমরা কখনোই একটা হোমোজেনিয়াস গ্রুপ বুঝি না, হেটেরোজেনিয়াস গ্রুপই বুঝি। কিন্তু যেটাই আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে নট অন দ্য ডিফারেন্সেস, নট অন এনি কাইন্ড অফ আইডেন্টিটি পলিটিক্স। আমাদের এটা বুঝতে হবে যে এই যে বিভেদগুলো তৈরি হয়েছে, এই বিভেদগুলো তৈরি হয়েছে সামাজিক সম্পর্ক থেকে, আর এই সামাজিক সম্পর্কগুলো নির্ধারিত হচ্ছে পিতৃতন্ত্র বা প্যাট্রিয়ার্কি দিয়ে। অর্থাৎ আলটিমেটলি দ্য কজ লাইজ ইন প্যাট্রিয়ার্কি, the cause lies in brahmanical caste system, যেখানে এই বিভেদগুলো তৈরি করা হচ্ছে, বিভেদগুলো তৈরি হয়ে এসেছে, তো বিভেদগুলোকে আমরা অ্যাকনলেজ করতে পারি, অ্যাকনলেজ করা উচিত, কিন্তু বিভেদগুলো ক্যান নট বি আওয়ার ওনলি আইডেন্টিটি। আমি দলিত উইমেন, আমি আপার কাস্ট উইমেন, আমি এডুকেটেড, আমি নন এডুকেট, আমি ওয়ার্কিং ক্লাস, মার্জিনালাইজ, এই আইডেন্টিটি গুলো আমার থাকবে, কিন্তু আমি যদি শুধু এই আইডেন্টিটি গুলো নিয়েই মাথা ঘামাই, তাহলে আমার কাছে এটা কোনোদিন ক্লিয়ার হবে না যে প্যাট্রিয়ার্কি কিভাবে সব মহিলাকেই শোষণ করছে, বা কাস্ট সিস্টেম কিভাবে সব মহিলাকেই শোষণ করছে। এই জায়গাটা শর্মিলা রেগে বলছেন, এবং এই জায়গাটা ক্রেনশ বলেছেন যে আইডেন্টিটি পলিটিক্স ক্যান নট বি অ্যান
answer to marking differences. আমি এবার নেক্সট স্লাইডে যাব। যেখানে আমি খুব ছোট্ট করে মিনা গোপালের একটা আর্টিকেলের উপর ভিত্তি করে জেন্ডার আর ক্লাস কিভাবে ইন্টারসেক্ট করছে এই জায়গাটা একটু বলে দিতে চাই। খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি কারণ সময় শেষই হয়ে এসছে। উনি শুরু করছেন, মিনা গোপাল শুরু করছেন ডোমেস্টিক লেবার নিয়ে। এবার ডোমেস্টিক লেবার বলতে আমি কাজের মেয়ে বোঝাচ্ছি না। ডোমেস্টিক লেবার বলতে আমরা সব মহিলারাই যে বাড়ির যে কাজকর্ম করে থাকি সেটা কিন্তু আমাদের আনপেড ডোমেস্টিক লেবার। এবং অনেক ক্ষেত্রে আমরা এটা মিনা গোপাল কথাটা ইউজ করছি, ইট ইজ আ লেবার অফ লাভ, ভালোবেসে করে থাকি। কিন্তু উনি বলছেন যে এটা আলটিমেটলি লেবার এবং এটা কোনো ভ্যালু নেই। ভ্যালু নেই ইন দ্য সেন্স কি, প্রথমত এটা অদৃশ্য, এটা অনেক সময় অ্যাকনলেজ করা হয় না। এবং এই যে আমরা কাজ করছি কিন্তু আমাদের কোনো অ্যাকনলেজমেন্ট নেই, এবং সেই অ্যাকনলেজমেন্ট নেই নিয়ে আমাদেরও কোনো বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। This can be a representation of how gender and class intersect. এবার ক্লাস তো ভেরিয়েবল। ক্লাস এখানে আমরা আমাদের একটা ক্লাস, আমরা এডুকেটেড মিডল ক্লাস বা এডুকেটেড আপার ক্লাস, সেই ক্লাসের যদি আমরা নিচে নামি, দলিত উইমেন, আনটাচেবিলিটি যারা ভোগ করছে সেখানে যখন আমরা নামছি, বা মার্জিনালাইজড উইমেন লেবার, সেখানে প্রস্টিটিউট, উইডো যারা ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করছে, মাইগ্রেন্ট ওয়ার্কিং ক্লাস, এখানে আমরা দেখছি দে আর স্টিগমাটাইজড, দে আর ডিভ্যালুড। অর্থাৎ এখানে কাস্ট তো কিছুটা আসছে, কিন্তু এখানে যেটা ফোকাস হচ্ছে সেটা হচ্ছে যে দ্য লেবার দে আর গিভিং। যে পরিষ্কার করার কাজ করছে, চামড়া ফ্যাক্টরিতে যে কাজ করছে, মাইগ্রেন্ট লেবারার্স, ইট ভাটা বা শহরে বাড়ি তৈরি করতে যারা আসে, যে মাইগ্রেন্ট ওয়ার্কিং ক্লাস, এরা যারা প্রস্টিটিউট যারা, এদের তো কোনো রেকগনিশন নেই, বাট দে আর লেবারার্স, দে আর আ ক্লাস। প্রথমত তাদের কোনো রেকগনিশন নেই, এবং দ্বিতীয়ত তারা স্টিগমাটাইজড, মানে there is a proper stigma, তাদের কাজটা ভ্যালু নেই, বরঞ্চ কলঙ্ক হয়ে আসছে। তো এই কিছু কিছু পয়েন্টে আমি অ্যাজ অ্যান এক্সাম্পল দেখাচ্ছি যে যেখানে মহিলা কাজের জায়গাগুলো স্টিগমাটাইজ এবং ডিভ্যালুয়েশন ভোগ করছে। ডিভ্যালুয়েশন বলতে যা মূল্যহীনতা বলা যেতে পারে। তো এই জায়গাটা জেন্ডার এবং ক্লাস ইন্টারসেক্ট হচ্ছে। এবার আমি নেক্সট স্লাইডে যাই। ছোট্ট করে মানে এই দুটো এক্সাম্পল আমি দিতে চাইবো, যে জেন্ডার, কাস্ট, ক্লাস তিনটেই আমার মনে হয় একটু একটু মানে এই এক্সাম্পলে আমি ইন্টারসেকশন দেখাতে পারছি। প্রথম এক্সাম্পলটা আমি নিয়েছি শর্মিলা রেগের এসে থেকে বা আর্টিকেল থেকে, যেখানে উনি মন্ডল কমিশনের এগেনস্টে যে প্রোটেস্ট হয়েছিল এবং সেখানে মহিলাদের ভূমিকা, কোন শ্রেণীর মহিলা, এডুকেটেড, আপার কাস্ট, মিডল ক্লাস উইমেন, তারা কিসের এগেনস্টে প্রোটেস্ট করছে না রিজার্ভেশন এগেনস্টে প্রোটেস্ট করছে। দে আর প্রোটেস্টিং এগেনস্ট রিজার্ভেশন ফর দলিত মেন। আবার সেখানে দলিত উইমেন একদমই অদৃশ্য, এবং সেখানে মিডল ক্লাস উইমেন, এই মেয়েদের বক্তব্য হচ্ছে যে তুমি যদি রিজার্ভেশন, গভর্নমেন্ট যদি রিজার্ভেশন আনে, বক্তব্য ছিল যে গভর্নমেন্ট যদি রিজার্ভেশন আনে তাহলে আমার স্বামীর কোনো কাজ থাকবে না। সো ইটস প্যাট্রিয়ার্কি, ইটস ক্লাস, বিকজ দ্য রিসোর্স ইজ ইন কোয়েশ্চেন। মানে এখানে ক্লাস স্ট্রাগল ইন দ্য সেন্স কি মনে করছে যে আমার যে রিসোর্স, আমার যে গভর্নমেন্ট চাকরিগুলো ছিল সেগুলো আর আমার ধর্তব্যের মধ্যে আসছে না। এবং এখানে সে একটা আপার কাস্ট উইমেন স্ট্যান্স নিচ্ছে, কারণ সে দলিত উইমেন, লোয়ার কাস্ট উইমেনের তার কাছে কোনো প্রতিনিধিত্বই নেই। আরেকটা এক্সাম্পল, এটাও শর্মিলা রেগের এসে থেকে নেওয়া, সেটা হচ্ছে পোস্ট বাবরি মসজিদ ডেমোলিশন।
আমরা দেখছি যে রাইট উইং উইমেন গ্রুপ ব্রাহ্মণিক্যাল কাস্ট সিস্টেমকে ফোকাসে আনছে। তারা মানে ঠিক এই সময়টাই আমি দেখছি তারা বলছে মানে এই বাবরি মসজিদ ডেমোলিশনের পরে অগ্নিশিখা মঞ্চ বলে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেখানে এটা বলা হচ্ছে যে নারীর কি ভূমিকা, নারী কি করা উচিত, একজন মানে উচ্চ বংশীয় উচ্চ কাস্টের নারী, উচ্চ জাতির নারী কি করা উচিত, একজন মায়ের কি নৈতিক দায়িত্ব, একজন মায়ের কি নৈতিক চরিত্র হওয়া উচিত। এই ধরনের যে ডিসকোর্স গুলো, এগুলো মহিলারাই আনছে। এবং এই ডিসকোর্সে কোথাও দলিত নেই, কোথাও লোয়ার কাস্ট উইমেন নেই, কোথাও ওয়ার্কিং ক্লাস উইমেন নেই। এবং এখানে যেটা স্পষ্ট যে এখানে মেয়েরা পুতুল হয়ে যাচ্ছে ব্রাহ্মণিক্যাল কাস্ট সিস্টেমের হাতে এবং প্যাট্রিয়ার্কির হাতে। এবার আমি শেষ স্লাইডে যাব, যেখানে আমি সামারাইজ করি একটু। মানে ইন্টারসেকশনালিটি নিয়ে আমাদের আমি আশা করি যে আমি ধারণাটা পরিষ্কার করতে পেরেছি যে কিভাবে জেন্ডার, কাস্ট, ক্লাস ইন্টারসেক্ট করছে। এবং আইডেন্টিটি পলিটিক্স, প্রথম পয়েন্ট আইডেন্টিটি পলিটিক্স এর ব্যাপারটা আমি প্রথম কিছুক্ষণ আগেই ডিসকাস করলাম যে আইডেন্টিটি পলিটিক্স ডেভেলপ করে গেলে ইউনিফাইড মুভমেন্ট এগেইনস্ট প্যাট্রিয়ার্কি অর কাস্ট সিস্টেম কখনোই হবে না। এবার ডিফারেন্সেস, এই ডিফারেন্সেস এর জায়গাটাও আমি কিছুটা বলে এসেছি, যে আলোচনা করলাম যে হ্যাঁ ডিফারেন্সেস আছে, থাকবে। উইমেন গ্রুপ ইজ নট আ হোমোজেনিয়াস গ্রুপ, কিন্তু ডিফারেন্সেস এর কারণটা কি সেটা আমাদের বুঝতে হবে। দলিত উইমেন টক ডিফারেন্টলি, হ্যাঁ নিশ্চয়ই দে টক ডিফারেন্টলি, বাট ওয়াই দে আর টকিং ডিফারেন্টলি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এবং সেখানে সেলফ রিফ্লেক্সিভ ফেমিনিজমের জায়গা, সেলফ রিফ্লেক্সিভ বা আত্ম অন্বেষণ করছে যে ফেমিনিজম, যে ফেমিনিজমকে সবসময় ডিফারেন্সেসটাও মাথায় রাখতে হবে এবং এটাও মাথায় রাখতে হবে যে সবাইকে সমান প্রতিনিধিত্ব তাকে করতে হবে। এবং সেখানে গোপাল গুরু একটা জায়গায় বলছেন যে দলিত মুভমেন্ট, আমি যদি ভাবি যে দলিত উইমেনও একটা হোমোজিনিয়াস গ্রুপ, তাহলেও কিন্তু আমি ভুল, কারণ দলিত উইমেনের মধ্যেও ডিভিশন আছে। অর্থাৎ যে কোনো ফেমিনিস্ট মুভমেন্টকেই আত্ম অন্বেষণ করতে হবে যে তারা ঠিকভাবে সবার প্রতিনিধিত্ব করছে না এবং ঠিক প্রতিনিধিত্ব করছে কিনা। এবং লাস্টলি যে কনসেপ্টটাতে আমি আসছি সেটা হচ্ছে মিউচুয়াল শেপিং, দ্য কনসেপ্ট অফ মিউচুয়াল শেপিং। আমি একটু একদম শুরুর দিকে কিছু কথায় চলে যাই, যেখানে বারবার বলা হচ্ছে যে এই বিভিন্ন যে বৈষম্যের ধারক গুলো আছে, যে ডাইমেনশন গুলো আছে, সেগুলো মিউচুয়ালি কনস্টিটিউটেড, অর্থাৎ তারা একে অপরের উপাদান। হ্যাঁ, এই একে অপরের উপাদান, এই ব্যাপারটা ওয়ালবি বলছেন যে এর থেকে বলা বা এর থেকে ধারণা করা ভালো যে এরা একে অপরকে শেপ করছে, এরা সাইমেন্টেনিয়াসলি একে অপরের পারস্পরিকভাবে তারা একে অপরকে শেপ করছে। এবার আমি একটু অনন্যাদিকে একটু ওই 2 নম্বর স্লাইডে যেতে বলবো, আনন্দ কুমারের স্লাইডটায়, ওটা দিয়ে আমি শেষ করব। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আচ্ছা, এখানে আমি একটু রাম মনোহর লোহিয়াকে দিয়েই শেষ করছি, কারণ আমার কাছে ওনার আইডিয়াটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে এই যে দুটো উনি কথা লিখেছেন, decolonized and de-Indianizing caste, de-Westernizing class। লোহিয়া বক্তব্য এটা ছিল যে আমরা কাস্টকে যেভাবে দেখি সেটা হচ্ছে একটা কলোনিয়াল দৃষ্টিভঙ্গি বা একটা ব্রাহ্মণিক্যাল দৃষ্টিভঙ্গি। উনি বলছেন জাতি প্রথা হচ্ছে আলটিমেটলি একটা চেষ্টা যে সবাই যাতে সমান অধিকার পায়, আর্জ টুয়ার্ডস জাস্টিস। এবং ক্লাসও একটা ওয়েস্টার্নাইজড ভার্সন থেকে আমরা দেখছি, ইটস আ আর্জ টুয়ার্ডস ইকুয়ালিটি। তো আমরা যদি কাস্ট আর ক্লাসকে একটু ডিফারেন্টলি ডিফাইন করি,
তাহলে হয়তো আমাদের কাস্ট এবং ক্লাস রিলেটেড যে রিফর্মেশন গুলো এবং তার সঙ্গে জেন্ডারের যে ইন্টারসেকশন গুলো, সেগুলো হয়তো আমরা নতুন ভাবে রিডিফাইন করে নতুন ভাবে ইন্টারসেকশনালিটিটাকে ভাবতে পারি। আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ অমৃতা এই টপিকে বলার জন্য, এবং এত সুন্দর করে আমাদের সবাইকে, বিশেষ করে স্টুডেন্টদেরও একেবারে সহজ ভাষায় এই কাস্ট, ক্লাস আর জেন্ডারের ইন্টারসেকশনালিটিটা বুঝিয়ে দেবার জন্য। এবং এই যে আমাদের আলোচনার মধ্যেও যে উঠে এলো যে বর্তমানের যে পরিস্থিতি এবং বর্তমানের যে একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা অসম্পূর্ণই থেকে যাবে যদি না এই ইন্টারসেকশনালিটি গুলোকে আমরা ধরতে পারি। এবং তার মধ্যে যে মানে আমাদের যে ডিফারেন্স গুলো, সেগুলো যেমন ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ডিফারেন্স গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। যেখানে আমি একজন শহুরে শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত জায়গা থেকে হয়তো একজন গ্রামীণ তথাকথিত ভাবে এত উচ্চ শিক্ষিত নন, যিনি, তার সেই মহিলার কি সমস্যা সেটা হয়তো আমি ধরতেই পারছি না। ফলে সেই আত্মসমীক্ষাগুলোরও দরকার আছে। আবার যেটা আলোচনায় উঠে এলো যে কিন্তু তার মানে যেন এটা না হয়ে যায় যে আমাদের ডিফারেন্স গুলোই বড় হয়ে যায়। কোথাও একটা এক জায়গায় এসে আমাদের দাঁড়াতে হবে যে এই সমস্ত ডিফারেন্স গুলো ছাড়াও একটা কমন যেটা থাকছে আমাদের মধ্যে, যে আমরা মহিলা অ্যান্ড উই আর অল ভিকটিমস অফ পেট্রিয়ার্কি। এবং তার সঙ্গে some of us are also working as agents of patriarchy and domination over other women and other marginalized sections of the people. তো সেই জায়গাটা খুব সুন্দর করে উঠে এসেছে। এবং বিশেষ করে একদম শেষে সত্যি কথা বলতে কি রাম মনোহর লোহিয়াকে আমরা খুব একটা ভালোভাবে পড়ি না, মানে আমি তো সেভাবে পড়িনি, কিন্তু ওনার এই যে এই জায়গাগুলো থেকে মানে উত্তরণের যে একটা দিশা, সেটাও মনে হয় এই আলোচনার মধ্যে আমরা পেলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই ডিসকাশনটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।